সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আশা করছি সবাই সুস্থ ও নিরাপদে আছো। আজকে আমরা পরমাণুর মডেলের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা অর্ধায়ু, ক্ষয় ধ্রুবক, গড়ায়ু এই বিষয়টি নিয়ে আলোচনা করেছি এবং এই সংক্রান্ত কিছু অঙ্ক সমাধান করেছি। আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া এবং আলফা ও বিটা কণার আলফা, বিটা ও গামা রশ্মি নির্গত হলে কি ধরনের চেঞ্জ হয়, ওই বিষয়গুলো আমরা দেখব। তাহলে এখানে নিউক্লিয়াসের প্রতীক দেওয়া আছে, দেখো ZXA। তাহলে Z হচ্ছে এখানে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, A হচ্ছে ভর সংখ্যা, A থেকে যদি Z বিয়োগ করি তাহলে হবে N নিউট্রন সংখ্যা, X হচ্ছে আমার নিউক্লিয়াস, যে নিউক্লিয়াসটা প্রশ্নে দেওয়া থাকবে ওই নিউক্লিয়াসের ভ্যালু। এখন যদি আমরা একটা নিউক্লিয়াস লিখি এখানে, যেমন ধরো 1327 অ্যালুমিনিয়াম সাপোজ, তাহলে এখানে জেড এর ভ্যালু হচ্ছে কত 13, এর ভ্যালু হচ্ছে 27 আর এক্স হচ্ছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে এখানে আমরা পাচ্ছি নিউট্রন সংখ্যা হচ্ছে a মাইনাস জেড, মানে 27 মাইনাস 13 ইকুয়াল টু 14। আশা করছি সবাই নিউক্লিয়াস এবং নিউক্লিয়াস থেকে প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা এগুলো বের করতে পারবে। এই পর্যায়ে আমরা কিছু পার্টিকেল দেখব। যেমন আলফা কণা, আলফা কণা মানে হচ্ছে 4 হিলিয়াম। তাহলে আলফা বললেই আমরা 4 হিলিয়ামকেই বুঝবো। বিটা কণা, বিটা মানে হচ্ছে 0-1 ইলেকট্রন বা 0-1 বিটা লিখতে পারি আমরা, হচ্ছে বিটা কণা। আর গামা, গামা হচ্ছে 0 গামা। এরপরে হচ্ছে প্রোটন, প্রোটন মানে পি দ্বারা লেখা হয় প্রোটনকে, 1 হাইড্রোজেন। নিউট্রন, নিউট্রন মানে এন, ছোট হাতের স্মল লেটারে এন লিখি, 10 নিউট্রন। তারপরে হচ্ছে ডিউটেরন, হাইড্রোজেনের একটি আইসোটোপ, ডি দ্বারা লেখা হয় সংক্ষেপে। ডিউটেরন হচ্ছে 12 হাইড্রোজেন। একই রকম ভাবে ট্রিটিয়াম আমরা লিখতে পারি, ট্রিটিয়াম ই দিয়ে যদি লিখি 13 হাইড্রোজেন। হাইড্রোজেনের 3টে আইসোটোপ আছে আমরা জানি, একটা হচ্ছে প্রোটিয়াম বা প্রোটন 1 হাইড্রোজেন, আরেকটা হচ্ছে ডিউটেরন 12 হাইড্রোজেন, আরেকটা হচ্ছে ট্রিটিয়াম 13 হাইড্রোজেন। তাহলে এই পার্টিকেলগুলা জানা থাকলে আমরা আমাদের বিক্রিয়াগুলো সমাধান করতে পারবো। যেমন আমরা যদি একটা বিক্রিয়া দেখি, যেমন ধরো একটা হোয়াট চিহ্ন দিলাম, প্লাস আলফা ইজ ইকুয়াল টু 1430 সিলিকন প্লাস 11 হাইড্রোজেন বা প্রোটন। তাহলে প্রশ্ন হচ্ছে উক্ত বিক্রিয়ায় হোয়াট চিহ্নিত মৌলটির নাম কি? তাহলে এখানে খেয়াল করো, আলফা দেওয়া আছে, যে কোনো এই ধরনের বিক্রিয়া যে কোনো এক পাশ সম্পূর্ণরূপে দেওয়া থাকবে। আর একটা বিষয় খেয়াল রাখবে যে নিউক্লিয় বিক্রিয়া শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে, মানে এই পাশে পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যার সমষ্টি বাম পাশের সমষ্টির সমান হবে, অথবা বাম পাশের সমষ্টি ডান পাশের সমষ্টির সমান হবে। তাহলে যেহেতু এক পাশ আমাদের দেওয়া থাকবে, যে কোনো এক পাশ দেওয়া থাকবে, তাহলে আমরা যদি ডান পাশে হিসাব করি, ডান পক্ষে আমার হিসাব হচ্ছে টোটাল ভর সংখ্যা হচ্ছে 30 প্লাস 1 মানে হচ্ছে 31, টোটাল প্রোটন সংখ্যা হচ্ছে 14 প্লাস 1 ইকুয়াল টু 15। তাহলে খেয়াল করবে এই পাশেও 31 আর 15
থাকবে। তাহলে এখানে 4 হিলিয়াম, আলফা মানে 4 হিলিয়াম, তাহলে আমার এদিকে এ লাগবে। আর 31 থেকে যদি আমরা 4 বিয়োগ করি 27, আর আমার 31 15 মিলাতে হলে আমার 2 আছে, তাহলে আমার এদিকে লাগবে হচ্ছে 15 - 2 = 13। তাহলে আমরা ইজিলি গেস করতে পারতেছি এখানে 4 আর 2 বাদ দিলে আমার লাগতেছে আরো 13 এবং 27। তার মানে এই মৌলটার প্রোটন সংখ্যা 13, ভর সংখ্যা হচ্ছে 27। 13 পারমাণবিক সংখ্যা হলে আমরা জানি মৌলটা হবে অ্যালুমিনিয়াম। জাস্ট একটা নমুনা আমরা দেখালাম। তাহলে একই রকম ভাবে এই পার্টিকেলগুলার যে কোনো এক পাশ পার্টিকেল দেওয়া থাকলে তোমরা আরেক পাশ এইভাবে হিসাব করে বের করে নেবে এবং মৌলটার নাম জানতে পারে। এখন খেয়াল করো নিউক্লিয় বিক্রিয়াটা, উপরের যে নিউক্লিয় বিক্রিয়াটা পরীক্ষা এটা এভাবেও থাকতে পারে। যেমন মৌলটা থাকবে হচ্ছে প্রথমে এই বিক্রিয়াটিকে নিম্নোক্ত রূপে লেখা যায়। তাহলে আমরা যদি 1327 অ্যালুমিনিয়াম, এখানে আমরা দিব প্রথমে পার্টিকেল হচ্ছে আলফা, পরের পার্টিকেল হচ্ছে 1 হাইড্রোজেন মানে প্রোটন, আলফা কমা প্রোটন, এরপরে থাকবে হচ্ছে 1430 সিলিকন। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি। তাহলে পার্টিকেলগুলো থাকবে মাঝখানে আর মৌলগুলা, পার্টিকেলগুলো মাঝখানে ব্র্যাকেটে থাকবে, মৌলগুলো দুই পাশে থাকবে। তাহলে এই ধরনের সিম্বলাইজ যদি দেওয়া থাকে, সিম্বলিক মিনিং এ দেওয়া থাকে, আমরা বুঝে নিব যে এটা একটা নিউক্লিয়ার বিক্রিয়া। এখানে প্রথম পার্টিকেলটা হবে প্রথম অংশের সাথে, দ্বিতীয় পার্টিকেলটা হবে দ্বিতীয় অংশের সাথে, মানে উৎপাদের সাথে একটা, বিক্রিয়কের সাথে একটা। তাহলে এভাবে এই ফরম্যাটেও বিক্রিয়াটি দেওয়া থাকতে পারে। এখন দুইটা পয়েন্ট আমরা লিখি। কোন তেজস্ক্রিয় মৌল থেকে আলফা কণা, আলফা কণা মানে 42 হিলিয়াম, আলফা কণা নির্গত হলে উক্ত মৌলের ভর সংখ্যা 4 একক, যেহেতু ভর সংখ্যা 4 একক, এবং প্রোটন সংখ্যা 2 একক কমে যাবে বা হ্রাস পাবে। দ্বিতীয় পয়েন্টে আমরা লিখতে পারি বিটা কণা নির্গত হলে বা বিটা রশ্মি নির্গত হলে ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না, কিন্তু প্রোটন সংখ্যা 1 একক বৃদ্ধি পাবে। অর্থাৎ প্রোটন 1 বেড়ে যাবে কিন্তু ভর সংখ্যার কোনো চেঞ্জ হবে না। 3 নম্বর পয়েন্টে মনে রাখবে গামা কণা নির্গত হলে ভর ও প্রোটন সংখ্যার কোনো পরিবর্তন হবে না। এই 3টা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এগুলো থেকে পরীক্ষায় আমাদের সৃজনশীল প্রশ্নের জন্য লাগতে পারে, এমসিকিউ আসে পরীক্ষায়। তাহলে যদি আলফা কণা নির্গত হয় ওই মৌল থেকে ভর থেকে 4 কমবে, প্রোটন থেকে 2 কমে যাবে। আর যদি বিটা নির্গত হয় ভরের কোনো চেঞ্জ হবে না, প্রোটন 1 বেড়ে যাবে। আর গামা নির্গত হলে কোনো চেঞ্জ হবে না। আমরা একটা এক্সাম্পল করবো এখন। যেমন ধরো 92-238 ইউরেনিয়াম, এখান থেকে আলফা নির্গত হলে এটা হবে থোরিয়াম, বিটা নির্গত হলে হবে প্রোটেক্টেনিয়াম। চিত্রে প্রোটেক্টেনিয়ামের পারমাণবিক সংখ্যা কত? ধরো অপশনে দেওয়া আছে সাপোজ 89,
90, 91, 92 চারটা অপশন দেওয়া আছে। তাহলে এখানে প্রথমে ইউরেনিয়াম নিউক্লিয়াস দেওয়া আছে, ইউরেনিয়াম নিউক্লিয়াস থেকে আলফা নির্গত হলে এটা থোরিয়াম হবে। তাহলে আলফা নির্গত হওয়ার অর্থ হচ্ছে 4 এবং 2 কমে যাবে। তাহলে এখান থেকে আলফা মানে 4 টু হিলিয়াম। তাহলে 92 থেকে যদি 2 বাদ যায় আমরা পাচ্ছি 90, আর এখান থেকে 4 বাদ দিলে হচ্ছে 234। তাহলে থোরিয়ামের পারমাণবিক সংখ্যা পাচ্ছি আমরা 90, আর তার বর সংখ্যা হচ্ছে 234। আর বিটা যদি নির্গত হয় বর সংখ্যার কোনো চেঞ্জ হবে না, কিন্তু প্রোটন 1 বেড়ে যাবে। প্রোটন 1 বাড়বে মানে 90 + 1 = 91। তাহলে অ্যান্সার হচ্ছে এটা, প্রোটেক্টিনিয়ামের পারমাণবিক সংখ্যা 91। তাহলে এভাবে সমাধান করবে যে আলফা বিটা নির্গত হলে কি ধরনের চেঞ্জ আসবে। আমরা আরো একটা एग्जांपल করব। 86A222, এখান থেকে হবে 82,206B810 নিউট্রন প্লাস আলফা। বিক্রিয়ায় কয়টি আলফা কণা নির্গত হবে? তাহলে দেখো এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে, উক্ত বিক্রিয়া বলা হচ্ছে কয়টা আলফা কণা নির্গত হবে। এখানে একটা মৌল দেওয়া আছে এ, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 86। বি একটা দেওয়া আছে উৎপাদে, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে 82, এবং 810N মানে হচ্ছে 8টা নিউট্রন, সাথে আলফা পার্টিকেল নির্গত হবে। তাহলে এখান থেকে নিউট্রন নির্গত হবে, সাথে আলফা কণাও নির্গত হবে। এখন আমরা যদি হিসাব করি, আমাদের এক পাশ সম্পূর্ণ দেওয়া আছে, তাহলে এখানে 86 দেওয়া আছে, এখানে 222 দেওয়া আছে। আমরা যদি এই দুইটা হিসাব করি, আলফা কয়টা নির্গত হবে এটা আমাকে বের করতে হবে। তাহলে এই দুইটার হিসাব ফিক্সড। তাহলে আমরা হিসাব করি, এখানে 82, এখানে যেহেতু 810 নিউট্রন, তাহলে জেড এর ভ্যালু এখানে নিচে হচ্ছে 82 + 0 = 82, আর উপরে এ এর ভ্যালু হবে 206 এখানে, প্লাস যেহেতু 810 নিউট্রন, 8 যদি 0 এর সাথে গুণ করি তাহলে 0, আর 8 1 এর সাথে গুণ করলে 8, তাহলে 814 214। তাহলে 214 এবং 82 পেয়ে গেলাম। তাহলে এই দুইটা মিলে হচ্ছে 214 এবং 82। তাহলে বাকিটা হচ্ছে এর কাছে। তাহলে এখানে এই দুইটা ব্যালেন্স করতে হবে। তাহলে এখানে 222 হলে উপরে এখানেও 222 হবে। তাহলে এখানে যদি 214 থাকে, 222 মিলাতে আমার লাগতেছে হচ্ছে 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 8। আর এখানে নিচে হচ্ছে 82, এই দুইজন মিলে। তাহলে এখানে 82, এখানে 86, তাহলে এখানেও 86 থাকতে হবে। তাহলে 86 থাকতে হলে এখানে লাগবে হচ্ছে আর 4, তাহলে এখানে 4। তাহলে 4, 8 হচ্ছে আলফা এর কাছে আছে। আমরা জানি একটি আলফা মানে হচ্ছে 42 হিলিয়াম। তো 4 এবং 8 মিলাতে হলে দুইটা আলফা যদি হিসাব করি, তাহলে 4, 8 চলে আসে। তার মানে উক্ত বিক্রিয়ায় কয়টি আলফা কণা নির্গত হবে? অ্যান্সার হবে দুইটি আলফা কণা নির্গত হবে। এখন যদি বলা হয় যে কোনো বিটা কণা নিঃসৃত হবে কিনা, কয়টি আলফা কণা নির্গত হবে, সাথে যদি প্রশ্ন করা হয় কোনো বিটা কণা নির্গত হবে কিনা, আলফা ও বিটা, তাহলে আমার যেহেতু ইকুয়েশন মিলে গেছে, অর্থাৎ আর কোনো পার্টিকেল নাই, অর্থাৎ বিটা কণার ক্ষেত্রে হবে বিটা কণা হবে 0টি, কোনো বিটা কণা নির্গত হবে না, যেহেতু আমার হিসাব মিলে গেছে। ব্যালেন্স চলে আসলে আর কোনো পার্টিকেলের হিসাব আসবে না। আমরা আরো একটা দেখি, এ বি সি ডি, এখানে বিটা, আলফা, গামা। উদ্দীপকে ডি মৌলের
ভর সংখ্যা 210 এবং পারমাণবিক সংখ্যা 82। এটা হচ্ছে উদ্দীপক দেওয়া আছে। প্রথম প্রশ্ন, বিমোলের পারমাণবিক সংখ্যা কত? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, উদ্দীপকে এ ও বি মৌল পরস্পরের, চারটা অপশন যদি দিই আমরা, আইসোটোপ, আইসোবার, আইসোমার, চার নম্বর অপশন হচ্ছে আইসোটোন। তাহলে খেয়াল করো, এখানে চারটা মৌলের নাম দেওয়া আছে। একটা হচ্ছে এ, বি, সি, ডি ক্রমান্বয়ে দেওয়া আছে। প্রথমে বিটা নিঃসৃত হয়, পরে আলফা, পরে গামা। তাহলে বিক্রিয়াটা ফরওয়ার্ড বেসিসে যাচ্ছে, সামনের দিকে। এরপর এ থেকে বি প্রডিউস হয়, বি থেকে সি, সি থেকে ডি। তাহলে উদ্দীপকের ডি মৌলের সর্বশেষ মৌলের ভর সংখ্যা দেওয়া আছে এবং প্রোটন সংখ্যা দেওয়া আছে। তাহলে বি মৌলের পারমাণবিক সংখ্যা বের করতে হবে। তাহলে ডি মৌলের দেওয়া আছে আমার 210 আর হচ্ছে 82। তাহলে যেহেতু গামা নিঃসৃত হলে আমরা জানি কোনো চেঞ্জ হয় না, প্রোটন সংখ্যারও চেঞ্জ হয় না, ভরেরও চেঞ্জ হয় না, তাহলে সি এর ক্ষেত্রে 82 এবং 210 পাবো। এরপরে বি থেকে আলফা নির্গত হলে সি হলো, তার মানে সি এর কাছে 4 এবং 2 কম আছে, কারণ একটা আলফা নির্গত হলে 4 2 কমে সিতে গেল। তাহলে এখানে এর কাছে 4 এবং 2 বেশি হবে, তার মানে এর যদি বেশি হয় 82 প্লাস 2 ইকুয়াল টু হবে 84, আর এখানে 210 প্লাস 4 214। তাহলে অ্যান্সার হবে বি মৌলের পারমাণবিক সংখ্যা আমরা পেয়ে গেলাম, অ্যান্সার 84। এবার আসি আমরা বিটা। বিটা নিঃসৃত হওয়া মানে হচ্ছে এক বেড়ে 83 থেকে 84 হলো, কারণ বিটা নিঃসৃত হলে ভর সংখ্যার কোনো চেঞ্জ হয় না, তার মানে এ এর ভর সংখ্যা আর বি এর ভর সংখ্যা একই হবে। আর এ থেকে বিটা নির্গত হয়ে যেহেতু বি হলো, অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা এক বেড়ে বি হলো, তার মানে এ এক কম ছিল 83। তাহলে এ এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 83। তাহলে প্রথমটা অ্যান্সার পেয়ে গেলাম, বি মৌলের পারমাণবিক সংখ্যা কত। তাহলে এ ও বি পরস্পরের কি হবে? আমরা জানি প্রোটন সংখ্যা সমান হলে আইসোটোপ দ্বারা হয়। এখানে প্রোটন সংখ্যা দেওয়া আছে 83 84 সমান 9, তাহলে আইসোটোপ হবে না। এরপরে হচ্ছে বর সংখ্যা, বর সংখ্যায় যদি সমান হয় তাহলে হবে আইসোবার, আর নিউট্রন সংখ্যা সমান হলে আইসোমার। যেহেতু বর সংখ্যা সমান তাহলে আইসোবার। আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেছি, অ্যান্সার হবে আইসোবার, যেহেতু বর সংখ্যা সমান 214 করে। তাহলে এইভাবে তোমরা বিষয়গুলো সমাধান করবে। আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পারছো এবং নিজেরা প্র্যাকটিস করবে। এবার আমরা তেজস্ক্রিয় ক্ষয়ের কয়েকটা একক শিখি। তেজস্ক্রিয় ক্ষয়ের একক, যেমন কুড়ি। তেজস্ক্রিয় ক্ষয়ের একক, একটা একক হচ্ছে কুড়ি। 1 কুড়ি ইজ ইকুয়াল টু 3.7 ইন্টু 10⁻10 ডিকে পার সেকেন্ড। ডিকে মানে হচ্ছে ক্ষয় প্রতি সেকেন্ড, ক্ষয় পার সেকেন্ড। বাংলা যদি লিখি এভাবে ক্ষয় প্রতি সেকেন্ড লেখা যায়। তাহলে এখানে 1 কুড়ি সমান, এটাকে আমরা সিম্বলাইজ মিনিং এ সিআই লিখতে পারি, 10⁻10 ডিকে পার সেকেন্ড। আরেকটা এসআই একক হচ্ছে বেকেরেল, শর্টকাটে লিখলে বিকিউ লেখা হয়। তাহলে তেজস্ক্রিয় ক্ষয়ের এসআই একক বেকেরেল। তাহলে 1 বেকেরেল ইজ ইকুয়াল টু হবে 1 ডিকে পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে একটি পরমাণু ক্ষয় হলে সেটা হবে 1 বেকেরেল। যদি আমরা সংজ্ঞায়ন করি তাহলে এভাবে লেখা যাবে। আর 1 কুড়ির সংজ্ঞাটা হবে প্রতি সেকেন্ডে
3.7 × 10⁻10 সংখ্যক পরমাণু ক্ষয় হলে তাকে বলা হয় 1 কুরি। তাহলে কুরি আর ব্যাকেরেলের সম্পর্ক যদি আমরা দেখি, 1 কুরি সমান এত ডিকে পার সেকেন্ড, আবার 1 ডিকে পার সেকেন্ড মানে 1 ব্যাকেরেল। তাহলে আমরা লিখতে পারি 1 কুরি ইজ ইকুয়াল টু 3.7 × 10⁻10 ব্যাকেরেল। তাহলে এটা হচ্ছে কুরি ও ব্যাকেরেলের মধ্যে সম্পর্ক। তাহলে এই কুরি ব্যাকেরেলের সম্পর্ক পরীক্ষায় আসে যে 1 কুরি সমান কত ব্যাকেরেল। তাহলে 1 কুরি সমান হবে 3.7 × 10⁻10 ব্যাকেরেল। আরো একটা ইউনিট আছে তেজস্ক্রিয় ক্ষয়ের, বিশেষ করে এই 3টে ইউনিটে গুরুত্বপূর্ণ। আর একটা ইউনিট হচ্ছে রাদারফোর্ড, 1 রাদারফোর্ড, সংক্ষেপে RS দ্বারা লেখা হয়, ইকুয়াল টু 10⁻6 ডিকে পার সেকেন্ড। মানে হচ্ছে প্রতি সেকেন্ডে 10⁻6 সংখ্যক পরমাণু যদি ক্ষয় হয় তাহলে তার পরিমাণকে আমরা বলবো 1 রাদারফোর্ড। তাহলে এই 3টা একক গুরুত্বপূর্ণ, তোমরা এই 3টা একক পড়ে নেবে। এবার আমরা ভর ত্রুটি এই বিষয়টা পড়ব, মানে হচ্ছে মাস ডিফেক্ট। ভর ত্রুটি হচ্ছে নিউক্লিয়াসে, পরমাণুর নিউক্লিয়াসে থাকে হচ্ছে বাইরের সাথে ইলেকট্রন থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন আর নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। নিউক্লিয়ন। তাহলে পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন ও নিউট্রনের কে একত্রে নিউক্লিয়ন বলা হয়। তাহলে এখানে নিউক্লিয়াস, প্রোটন এবং নিউট্রন আবদ্ধ অবস্থায়, মানে নিউক্লিয়াসে থাকা অবস্থায় যদি আমরা তার ভর পরিমাপ করি তাহলে তার মোট ভর, এবং এদেরকে যদি প্রত্যেককে আলাদা আলাদা করে ভর পরিমাপ করা হয় তখন যে ভর পাবো, দুই ভরের মধ্যে পার্থক্য পাওয়া যায়। এই পার্থক্যটাকে বলা হয় মাস ডিফেক্ট। আমি যদি আরেকটু সহজভাবে ব্যাখ্যা করি তাহলে খেয়াল করবে, যেমন আমার হাতে যে মার্কারটি আছে, এই মার্কারটাকে আমি ভেঙে 10 টুকরা করলাম। তাহলে এখন এই 10টি আলাদা আলাদা টুকরার ভর যদি হিসাব করি তাহলে যে ভরটা আসবে, এই মার্কারটা এখন যে অবস্থায় আছে, এখন তো সবগুলো পার্টিকেল একসাথে বন্ডিং অবস্থায় আছে, এই অবস্থায় ভর এবং আলাদা আলাদা টুকরোগুলোর ভর এক হওয়ার কথা। কিন্তু দেখা যায় আলাদা আলাদা টুকরোগুলোর ভর যদি আলাদা আলাদা পরিমাপ করি, যে ভরটা আসবে এই কম্বাইন্ড ভরের চেয়ে আলাদা ভরটা বেশি হবে। এইখানে মাস ডিফেক্ট বলতে তাই বোঝানো হচ্ছে, মানে আলাদা আলাদা ভরের সমষ্টিটা বেশি হয়। এই ভরের এই পার্থক্যটা হচ্ছে ভর ত্রুটি। তাহলে বেশি হওয়ার কারণ হচ্ছে এখানে যখন আমরা নিউক্লিয়াসটাকে ভেঙে ফেলি তখন তার বন্ধন শক্তির কিছুটা অংশ ভরে রূপান্তরিত হয়, তাই ভর বেড়ে যায়। তাহলে ভর ত্রুটি ইজ ইকুয়াল টু, এটাকে ডেল এম দ্বারা লিখতে পারি, ZMP প্লাস NMN মাইনাস ক্যাপিটাল M। তাহলে Z হচ্ছে প্রোটন সংখ্যা, MP হচ্ছে প্রোটনের ভর, N হচ্ছে নিউট্রন সংখ্যা, Mn হচ্ছে নিউট্রনের ভর, আর ক্যাপিটাল M হচ্ছে নিউক্লিয়াসের ভর। যে নিউক্লিয়াস নিয়ে আমরা কাজ করব ওই নিউক্লিয়াসের ভর হচ্ছে ক্যাপিটাল M। তাহলে এটা একটা সূত্র, এই সূত্র দিয়ে আমরা ভর ত্রুটি বের করতে পারি। তারপর আমরা বন্ধন শক্তি বের করব। বন্ধন শক্তির ফর্মুলা মানে হচ্ছে বাইন্ডিং এনার্জি। এটাকে সংক্ষেপে বি দ্বারা লিখতে পারি। বন্ধন শক্তি বি সমান হবে ডেল এম সি স্কোয়ার, ইকুয়াল টু এম সি স্কোয়ার সূত্র অনুসারে এম হচ্ছে ভর আর সি হচ্ছে আলোর বেগ। তাহলে ডেল এম সি স্কোয়ার, বি সমান আমরা লিখতে পারি ডেল এম সি স্কোয়ার। এখানে ডেল এম হচ্ছে ভর ত্রুটি আর সি হচ্ছে আলোর বেগ। তাহলে ডেল এম এর ভ্যালু এখানে এএমইউ এককে দেওয়া থাকতে পারে, এএমইউ বা শুধু ইউ থাকতে পারে, সংক্ষেপে ইউ। তাহলে 1 এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট, মানে পারমাণবিক ভর একক, বা একটা ইউ দেওয়া থাকলে আমরা বুঝে নিব এটা পারমাণবিক ভর একক। 1 এএমইউ এর ভ্যালু হচ্ছে 1.66057
ইন্টু 10⁻27 কেজি। আমরা যদি 1 AMU এই পরিমাণ ভরকে শক্তিতে রূপান্তর করতে চাই, তাহলে বাইন্ডিং এনার্জি বন্ধন শক্তি হবে ডেল m সি স্কোয়ার। তাহলে এখানে ডেল m এর ভ্যালু যদি এখানে এই রাশিটা বসে আসছি আলোর ব্যাগকে আমরা ধরে নিই 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, কিন্তু অ্যাকচুয়ালি আলোর ব্যাগ যেটা 2.99 আরো রাশি থাকে, এটাকে আমরা অ্যাপ্রক্স 3 ধরে নিই। ওই আলোর ব্যাগের পুরো মানটা যদি আমরা বসাই, তাহলে সেক্ষেত্রে এটার ভ্যালুটা আসে 931.5 MeV এর কাছাকাছি। 1 AMU সমান, এটা অনেকটা মুখস্থ মান। 1 AMU সমান 931.5 MeV। তাহলে ভরটাকে যদি আমরা শক্তিতে কনভার্ট করি, তাহলে ভরের সমপরিমাণ সমতুল্য শক্তি হচ্ছে 931.5 MeV। MeV মানে হচ্ছে মেগা ইলেকট্রন ভোল্ট। আমরা এর আগে পড়ছি 1 ইলেকট্রন ভোল্টের ভ্যালু। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻19 জুল। আবার 1 MeV সমান হবে মেগা, যেহেতু 10⁶ EV। এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগতে পারে। তাহলে এই হচ্ছে ভর ত্রুটি বের করার সিস্টেম। আমরা এখন একটা গাণিতিক প্রবলেমে যাব। যেমন 1735 ক্লোরিন এর পরমাণুর ভর যদি ধরি 34.09800 AMU, এর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি নির্ণয় করো। তাহলে এখানে দেওয়া আছে 10 নিউট্রনের ভর, নিউট্রন বা শুধু নিউট্রনের ভর লেখা থাকতে পারে 1.008665 AMU। 1 হাইড্রোজেনের ভর 1.0078। এই হচ্ছে প্রশ্ন। এই ইনফরমেশনগুলো প্রশ্নে দেওয়া থাকবে। তাহলে 1735 ক্লোরিন পরমাণুর ভর দেওয়া আছে, এটা হচ্ছে আমার মূল নিউক্লিয়াস। এর নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করতে হবে। তাহলে প্রথমে বন্ধন শক্তি বের করতে হবে, পরে আমরা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বের করব। তাহলে বন্ধন শক্তি বের করার ফর্মুলা আমরা জানি ভর ত্রুটি। প্রথমে ভর ত্রুটি বের করব। ভর ত্রুটি ডেল m = ZMP NMN মাইনাস ক্যাপিটাল M। তাহলে এখানে খেয়াল করো, Z এর ভ্যালু হচ্ছে আমার 17, নিচেরটা। এ হচ্ছে উপরেরটা বিয়োগ নিচেরটা, তাহলে আসবে আমার 18। তাহলে আমরা Z পেয়ে গেলাম, N পেয়ে গেলাম। এ হচ্ছে 35, এ 35। এ থেকে Z বিয়োগ করলে আমরা পাবো নিউট্রন সংখ্যা। তাহলে এখানে ZMP, Z হচ্ছে আমার 17, MP মানে প্রোটনের ভর, তাহলে এটা দিব 1.007825 প্লাস N হচ্ছে 18, নিউট্রন সংখ্যা, নিউট্রনের ভর হচ্ছে 1.008665 মাইনাস ক্যাপিটাল M হচ্ছে নিউক্লিয়াসের ভর, তাহলে এই ভ্যালুটা হচ্ছে ক্যাপিটাল M 34.9800। তাহলে এখানে হিসাব করলে যে মানটা পাবো এটা AMU এককেই থাকবে। তাহলে আমরা যদি AMU এর ভ্যালু কেজিতে দেওয়া থাকে প্রশ্নে, তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব। আর AMU এর ভ্যালু কেজিতে দেওয়া না থাকলে আমরা লিখব আমরা জানি 1 AMU = 931.5 MeV। এটা অনেক ক্ষেত্রে প্রশ্নে দেওয়া থাকে, প্রশ্নে দেওয়া না থাকলে আমরা এটা লিখতে পারি। সুতরাং বন্ধন শক্তি সমান V সমান ডেল m এর ভ্যালু যেটা আসবে AMU এককে ওটা লিখবো। AMU এককে লিখতে হবে। এটা কেজিতে যদি আমরা কনভার্ট করে ফেলি, যদি AMUটাকে কেজিতে নিয়ে যাই, তাহলে আমাকে সূত্র প্রয়োগ করতে হবে ডেল m c স্কয়ার। আর কেজিতে যদি না নিই, তাহলে
931.5 এটা দিয়ে গুণ করে দিলে এটা সরাসরি বন্ধন শক্তি হয়ে যাবে। তাহলে ডেল এম ইন্টু 931.5 MeV। তাহলে ডেল এম কে যদি আমরা 931.5 দিয়ে গুণ করি এটা বন্ধন শক্তি হয়ে যাবে। এরপরে হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। তোমরা হিসাবটা একটু নিজে করবে। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হবে বন্ধন শক্তি ডিভাইড বাই এ, বি বাই এ। তাহলে এ হচ্ছে আমার ভর সংখ্যা, তাহলে এ এর ভ্যালু আমরা এখানে পাচ্ছি 35, আর বি এর ভ্যালু এখান থেকে যা পাবো MeV এককে এটা পেয়ে যাব। তাহলে এখানে যে রেজাল্ট আসবে এটা হবে আমার অ্যান্সার। তাহলে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি হচ্ছে তাকে ভর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের ভর ত্রুটি বের করার সিস্টেম। আরো একটা প্রশ্ন যদি আমরা দেখি 235, 92, 56, নিউক্লিয়াস দ্বয়ের ভর যথাক্রমে 236.0526 AMU ও 140.9139 AMU। প্রোটন ও নিউট্রনের ভর যথাক্রমে 1.007277 AMU এবং 1.008665 AMU। এখানে 1 AMU এর ভ্যালু দেওয়া আছে 1.66 × 10⁻27 কেজি। এর প্রথম প্রশ্ন হচ্ছে 235 ইউরেনিয়াম নিউক্লিয়াসের ভর ত্রুটি নির্ণয় করো। তাহলে খেয়াল করো, যদি একটা মৌল দেওয়া থাকে ওই মৌলের ভর ত্রুটি বের করতে বলে তাহলে ওই আমাকে সূত্র অ্যাপ্লাই করতে হবে ZMP + NMN - M। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যা লেখচিত্রে কোন নিউক্লিয়াসটি উপরে অবস্থান করবে। তাহলে এখানে দুইটা নিউক্লিয়াস আছে, একটা হচ্ছে বেরিয়াম নিউক্লিয়াস BA56 হচ্ছে যার প্রোটন সংখ্যা, আর একটা হচ্ছে ইউরেনিয়াম 92। তাহলে বেরিয়াম এবং ইউরেনিয়াম নিউক্লিয়াস দ্বয়ের মধ্যে বন্ধন শক্তি আগে বের করতে হবে। তাহলে বন্ধন শক্তি বের করতে গেলে আমার ভর ত্রুটি বের করতে হবে আগে। তাহলে ভর ত্রুটি বের করার আমরা ফর্মুলা জানি, এটা তোমাদের হোম টাস্ক থাকবে, তোমরা নিজেরা করবা। এটা ভর ত্রুটি বের করার ফর্মুলা আমরা জানি ZMP + NMN - M। তাহলে এখানে যদি আমরা ইউরেনিয়াম নিউক্লিয়াসেরটা হিসাব করি, Z এর মান হচ্ছে 92 ইউরেনিয়ামের জন্য, এর মান N এর মান হবে 235 - 92, তাহলে আসতেছে 143 আসবে। তারপরে তাহলে Mn প্রোটনের ভর নিউট্রনের ভর দেওয়া আছে, আর M হবে ইউরেনিয়াম, যেহেতু প্রথমটা এটা হচ্ছে ইউরেনিয়ামের জন্য M এর ভ্যালু এখানে বসাই দিলে AMU পেয়ে যাবে। এখন এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে AMU এর ভ্যালু কেজিতে দেওয়া আছে। তাহলে খেয়াল করবে, যদি AMU এর ভ্যালু কেজিতে দেওয়া থাকে তাহলে এখানে সবগুলা মান আমরা বসানোর পরে আমরা AMU তে একটা রেজাল্ট পাবো। এরপরে কি করব, AMU তে যে রেজাল্টটা পাবো এটাকে 1.66 × 10⁻27 দিয়ে গুণ করলে এটা যাবে কেজিতে। তাহলে কেজিতে কনভার্ট করার পরে বন্ধন শক্তি বের করব V = ΔMc²। এখানে মানগুলা কেজিতে বসবে, 80 আলোর ব্যাগ বসাই দিব আমরা 3 × 10⁻8 হোল স্কয়ার। এখানে রেজাল্টগুলো আসবে জুলে,
ক্রমান্বয়ে তাকে ইলেকট্রন ভোল্ট মেগা ইলেকট্রন ভোল্টে নিয়ে যেতে হবে। তাহলে খেয়াল করবে, যদি প্রশ্নে কেজিতে দেওয়া থাকে, কেজিতে কনভার্ট করে, যদি কেজি ইউনিট দেওয়া থাকে, কনভার্ট করার পরে আমরা ওইটাকে সূত্র প্রয়োগ করে করব। আর যদি 1 AMU এর ভ্যালু কেজিতে দেওয়া না থাকে, তাহলে আমরা সরাসরি লিখবো, আমরা জানি 1 AMU সমান 931.5 MeV আসবে, এটাকে 931.5 দিয়ে গুণ করলেই আমরা আমাদের রেজাল্ট পেয়ে যাব। তাহলে আশা করছি তোমরা ভর ত্রুটিটা বের করতে পারবে। পরবর্তী অঙ্কে বলা হচ্ছে ভর ত্রুটি বনাম ভর ত্রুটি না, নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বনাম ভর সংখ্যা। তাহলে এক্ষেত্রে এক্স অক্ষে ভর সংখ্যা নিবে, মানে হচ্ছে এ, আর ওয়াই অক্ষে নিবে হচ্ছে বন্ধন নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি। নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি বি বাই এ। তাহলে এক্স অক্ষে এ, ওয়াই অক্ষে বি বাই এ নিব। তাহলে আমার এখানে কতগুলো কার্ভ টানবে, প্রথমটা যেহেতু 56, আমরা একটু নির্দিষ্ট দূরত্ব দিলাম 90, তাহলে 56 এর জন্য একটা নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি পাবো। এটার জন্য যেটা পাবো, দেখবা যে কার্ভটা একটু উপরে, ওই নিউক্লিয়াসটি উপরে অবস্থান করবে, মানে যার নিউক্লিয়ন প্রতি বন্ধন শক্তি এটাও উপরে হতে পারে, এটাও উপরে হতে পারে। গ্রাফ পেপারে বসালে যেটা আগে উপরে আসে, ওই অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিব যে এই নিউক্লিয়াসটি উপরে অবস্থান করবে। এবার আমরা দেখব, যদি প্রশ্ন বিক্রিয়া দিয়ে আসে, বিক্রিয়া দেওয়া থাকলে, বিক্রিয়া দেওয়া থাকলে ভর ত্রুটি আমাদের আগের যে সিস্টেম, ওই সিস্টেমে বের করা যাবে না, সূত্র প্রয়োগ করতে পারবে না। সেক্ষেত্রে কি করতে পারি আমরা, যেমন 23592 ইউরেনিয়াম নিউক্লিয়াস পারমাণবিক চুল্লিতে যে বিক্রিয়াটা সংঘটিত হয় ইউরেনিয়ামের সাথে, যেমন আমাদের যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, ওইখানেও আমরা এই ইকুয়েশন বেসড বিক্রিয়া করেই আমরা বিদ্যুৎ উৎপাদন করতে পারবো। +10 নিউট্রন, যদি একটি ইউরেনিয়াম নিউক্লিয়াসকে একটি নিউট্রন দ্বারা আঘাত করা হয়, তাহলে সেক্ষেত্রে 56141 বেরিয়াম নিউক্লিয়াস, 3692 ক্রিপ্টন প্লাস নিউট্রন প্লাস শক্তি। এখন প্রশ্ন এভাবে দিতে পারে, উক্ত বিক্রিয়ায় কয়টি নিউট্রন নির্গত হবে। দ্বিতীয় প্রশ্ন হতে পারে, বিক্রিয়ার নির্গত শক্তি কত। তাহলে এখানে কয়টি নিউট্রন নির্গত হবে এটা বের করতে হবে। তাহলে আগের মতো আমরা নিউক্লিয় বিক্রিয়ার সমতা বিধান করব। সমতা বিধান করলে আমরা নিউট্রন সংখ্যাটা পেয়ে যাব। আমি জাস্ট এটা একটু দেখাই। তাহলে এখানে এই রাশিগুলোর ভ্যালু দেওয়া থাকবে প্রশ্নে। ইউরেনিয়ামের ভর, নিউট্রনের ভর, বেরিয়ামের ভর, ক্রিপ্টনের ভর, এগুলো দেওয়া থাকবে। নিউট্রন বের করাটা দেখা এবং ভর ত্রুটি কিভাবে বের করবে ওই অংশটা দেখা, বাকিটা ঠিক আগের মতোই। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই অংশে বাম পক্ষে লেফট হ্যান্ড সাইডে যদি ধরি, জ্যাড হচ্ছে টোটাল, জ্যাড হচ্ছে 92 + 0 92, টোটাল এ হচ্ছে 235 + 1 236, আর ডান পক্ষে যদি আমরা হিসাব করি, টোটাল জ্যাড হচ্ছে 56 36 92 মিলে গেছে আমাদের। টোটাল এ হচ্ছে 141 + 92, তাহলে আসতেছে 233 আসতেছে। তাহলে আমার দুই দিকে প্রোটন সংখ্যা ব্যালেন্স হয়ে গেলে মিলে গেল, কিন্তু ভর সংখ্যা মিলে নাই। ভর সংখ্যা তাহলে মিলাতে হলে এখানে 236, এখানে 233, তাহলে এখানে আরো 3 অ্যাড করতে হবে, তাহলে আসবে 236। তাহলে এই 3 আছে হচ্ছে নিউট্রনের কাছে। তো নিউট্রন মানে আমরা জানি 10 নিউট্রন। তো 3 পেতে হলে, উপরে যদি 3 পেতে চাই,
তাহলে আমাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে 303, 3 এর সাথে 1 টাইমস করলে 3 আসে। তাহলে আমার উক্ত বিক্রিয়ায় 3টি নিউট্রন নির্গত হবে। তাহলে এই ধরনের ব্যাখ্যাও আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা সমতা বিধান করে ব্যাখ্যাটা দিব। এখন পরবর্তী অংশে ভর ত্রুটি বের করাটা একটু দেখি। বিক্রিয়া যদি দেওয়া থাকে, বিক্রিয়া দেওয়া থাকলে ভর ত্রুটি বের করার সিস্টেম হচ্ছে বিক্রিয়কের ভর মাইনাস উৎপাদের ভর। তাহলে বিক্রিয়কের ভর থেকে উৎপাদের ভরটা বিয়োগ করলে আমরা ভর ত্রুটি ডেল পেয়ে যাব। তাহলে আমরা যদি ডেল বের করতে চাই, বিক্রিয়কে হচ্ছে আমার দুইটা পার্টিকেল আছে, একটা হচ্ছে ইউরেনিয়াম আর একটা হচ্ছে নিউট্রন। তাহলে দুইটা যদি আমরা এইভাবে লিখতে পারি, মাস অফ প্লাস মাস অফ 10 নিউট্রন। তাহলে বিক্রিয়কের মোট ভর আমরা এটা সেপারেট করে লিখতে পারি। আমরা এইভাবে লিখি, বিক্রিয়কের মোট ভর। তাহলে এম অফ 92,235 ইউরেনিয়াম প্লাস এম অফ 10 নিউট্রন। তাহলে এখানে এই মানগুলো প্রশ্নে দেওয়া থাকবে, ওই মানগুলো আমরা বসালে এই এমইউকে তার ভর পেয়ে যাব। তাহলে বিক্রিয়ার উৎপাদের মোট ভর, উৎপাদের মোট ভর সমান এম অফ বেরিয়াম 56,141 যোগ এম অফ মাস অফ 36,92 ক্রিপ্টন যোগ, তাহলে এখানে 3টা নিউট্রন বিক্রিয়ায়, তাহলে 3 এম অফ 10 নিউট্রন। তাহলে নিউট্রনের ভর সাথে 3 থাকবে। তাহলে এইভাবে বিক্রিয়কের ভর, উৎপাদের ভর, এই রাশিগুলোর ভ্যালু দেওয়া থাকবে, আমরা দুইটা পাবো। এরপরে ভর ত্রুটি বের করবো, ডেলাম সমান বিক্রিয়কের ভর থেকে বিক্রিয়কের মোট ভর মাইনাস উৎপাদের মোট ভর, ভর ত্রুটি পেয়ে যাব। আর বন্ধন শক্তি বের করার সিস্টেম আগের মতোই। তাহলে আশা করছি তোমরা ভর ত্রুটি এবং বন্ধন শক্তি রিলেটেড যে ম্যাথগুলো আছে ওগুলো করতে পারবে। আমাদের যে ম্যাথের সিস্টেম ওই অনুযায়ী করলে আমরা বিক্রিয়া দেওয়া থাকলে এভাবে ভর ত্রুটি বের করব। আর যদি শুধু সিঙ্গেল পার্টিকেল দেওয়া থাকে, যেমন আলফা কণার বন্ধন শক্তি বের করতে বলা হলো, তাহলে সেক্ষেত্রে আলফা কণার মানে হচ্ছে 4 হিলিয়াম। তাহলে হিলিয়ামের বন্ধন শক্তি বের করবো আমরা। যেমন যদি বলা হয় বিক্রিয়ায় একটা পার্টিকেল, বিক্রিয়ার উৎপন্ন শক্তি হচ্ছে কোন একটা গামা রশ্মির শক্তি, সাপোজ 10 মেগা ইলেকট্রন ভোল্ট। বলা হচ্ছে গামা রশ্মি আলফা কণাকে ভাঙতে পারবে কিনা। যাচাই করো। তাহলে সেক্ষেত্রে গামা রশ্মির শক্তি আমার দেওয়া আছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট। এখন আলফা কণা মানে হচ্ছে 4 হিলিয়াম। 4 হিলিয়াম আমরা এখন আলফা কণার ভর ত্রুটি বের করব। যেহেতু সিঙ্গেল পার্টিকেল বের থাকলে আমাদের সূত্র দিতে হবে ZMP NMN মাইনাস ক্যাপিটাল এম। তাহলে এখানে ক্যাপিটাল এম দ্বারা বোঝানো হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াসকে, মানে যার ভর ত্রুটি বের করব ওই নিউক্লিয়াসের ভর হচ্ছে ক্যাপিটাল এম। আর জেড এর ভ্যালু আমরা জানি এখানে পাচ্ছি 2, এন এর ভ্যালু হচ্ছে 4 - 2 মানে 2। এগুলো বসাই দিলে আমরা ভর ত্রুটি পেয়ে যাব। ভর ত্রুটি পাওয়ার পরে আমরা বন্ধন শক্তি বের করব সূত্র দিয়ে। যদি এমইউ এককে দেওয়া থাকে, এমইউ যদি মেগা ইলেকট্রন ভোল্টে কনভার্ট করি, 1 এমইউ সমান 931.5 এমইবি, তাহলে আমরা সরাসরি গুণ করে দিলে বন্ধন শক্তি পেয়ে যাব। আদারওয়াইজ সূত্র অ্যাপ্লাই করব কেজিতে কনভার্ট করার পরে, তাহলে আমরা বন্ধন শক্তি পেয়ে যাব, আলফা কণার বন্ধন শক্তি। তাহলে এটাকে ভাঙতে পারবে কিনা, সাপোজ আমরা আলফা কণার বন্ধন শক্তি পেলাম 12 মেগা ইলেকট্রন ভোল্ট। তাহলে গামা রশ্মি হচ্ছে 10 মেগা ইলেকট্রন ভোল্ট নিয়ে আলফা কণাকে আঘাত করবে, তাহলে তার বন্ধন শক্তি হচ্ছে 12, সে আলফা কণাকে ভাঙতে পারবে না। আর যদি আলফা কণার বন্ধন শক্তি হয় 8 মেগা ইলেকট্রন ভোল্ট, তাহলে সে 10 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি নিয়ে আলফা কণাকে ভেঙে ফেলতে পারবে 8 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তিটাকে। তাহলে এইভাবে তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখবে, পরীক্ষায় আসছে।
তোমরা এগুলো সমাধান করবে। এবং পরবর্তী ক্লাসে আমরা অন্য একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।